ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম এখন ক্যাম্পাস। আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র জমার দিন। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। অভ্যুত্থানে আহত শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী তন্বীর পদে কোনো প্রার্থী না দিয়ে দৃষ্টান্ত দেখালো সংগঠনটি। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে 658টি এবং হল সংসদের জন্য 18টি হলে এ পর্যন্ত 1427টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন বেশ সরগরম। ছাত্র সংগঠনগুলোর আনাগোনায় মুখর। সব ধোঁয়াশা পেরিয়ে ঘোষণা করা হলো ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বারী হামিমকে নির্বাচিত করেছে। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েরকে মনোনীত করেছে। 24-এর 5ই আগস্ট চানখারপুলের মতন ছাত্রদের সমর্থন পাওয়ার আশা ভিপি প্রার্থীর। আর 90-এর মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদল নির্বাচিত হবে বলে আশা জিএস প্রার্থীর। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত এবং সেই চানখারপুলের মতো বলছি আমরা আবারও বিজয়ী হব। গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের 5টি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব। জুলাই অভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে আন্দোলনে আহত শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বীর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এসব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ডাকসু নির্বাচনের ভোট হবে 9 সেপ্টেম্বর। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে সরগরম এখন ক্যাম্পাস। আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র জমার দিন। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। অভ্যুত্থানে আহত শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী তন্বীর পদে কোনো প্রার্থী না দিয়ে দৃষ্টান্ত দেখালো সংগঠনটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। কথা বলবো তার সাথে। স্বর্ণা, যেহেতু ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে, নেতাকর্মীদের প্রতিক্রিয়া আমি আসলে জানতে চাচ্ছি। সেই সাথে সার্বিক পরিস্থিতি আপনি বিশ্ববিদ্যালয়ের কেমন দেখছেন? আফরিন, ডাকসু এবং হল ছাত্র সংসদের এবারের ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 1 ঘন্টা আগে কিন্তু সেই প্যানেলটি ঘোষণা করা হয়েছে এবং 27টি পদে এবার প্যানেল ঘোষণা করা হয়েছে। 28টি পদ নয়, একটি পদ আসলে উজ্জ্ব রাখা হয়েছে ডাকসুর ক্ষেত্রে। সেটি সানজিদা হাসান তন্বীকে, যিনি জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন, তার জন্য কিন্তু আসলে একটি পদ, তিনি যে পদে দাঁড়িয়েছেন সেই পদ ব্যতীত বাকি সব পদে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে তারা মনোনয়নপত্র জমা দেননি এবং আমরা ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই এবং এখন জমা দেওয়া হয়েছে। অর্থাৎ ডাকসুর বিভিন্ন পদে যে 28টি পদ রয়েছে, 28টি পদে 665 জন যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে আজ সকাল থেকে তবে সেক্ষেত্রে আমরা যদি বলি, আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের কিন্তু বলেছেন যে যেহেতু মাত্র সব প্যানেল ঘোষণা শুরু হয়েছে, তাই কিন্তু নতুন এক ধরনের প্রতিক্রিয়া তারা দেখাচ্ছেন। অর্থাৎ যদি পরিষ্কার করে বলতে হয়, মোটা দাগে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ক্রমেই আরো ফুটে উঠছে এবং তাদের যে অনেকেই প্রথমবারের মতো যে কোনো ধরনের ভোটের সম্মুখীন হবেন, বা সেটি ডাকসু কিংবা জাতীয় নির্বাচনে যারা ভোট দেননি তারা এবার প্রথমবারের মতো ডাকসুতে ভোট কেন্দ্রে আসলে তারা যাবেন। তাই কিন্তু সেই ধরনের একটা পরিবেশ নিয়েও কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছেন। তবে কিছুক্ষণ আগে আমাদের এখানে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে অনেক প্যানেল থেকে কিন্তু এসেছেন তারা, বিভিন্ন ক্ষেত্রে যারা স্লোগান দিয়ে আসছিলেন। কিছু ক্ষেত্রে অন্যান্য দল, অন্যান্য প্যানেল, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হলেও আচরণবিধি লঙ্ঘনের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু জানানো
হয়েছে সেই ধরনের এখনো কোনো লিখিত তারা অভিযোগ পাননি, এবং কিছুক্ষণ আগেও কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বারংবার সেই আচরণ বিধিগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছিল যারা বিভিন্ন পদে দাঁড়িয়েছেন ডাকসু নির্বাচনে তাদের জন্য। এবং আমরা সারাদিন রয়েছে এখানে, বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ চলবে। পরবর্তীতে হয়তো বা আরো বিস্তারিত এই ব্যাপারে জানতে পারবো। নিশ্চয় স্বর্ণা, পরবর্তীতে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ অনিবার্য কারণে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম কিছুটা বিঘ্ন ঘটেছে। সকল আবাসিক হলে মনোনয়ন ফর্ম পাঠানো যায়নি। এছাড়া মনোনয়ন উত্তোলনের 4 দিনের মধ্যে 3 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে খুব দ্রুতই মনোনয়ন উত্তোলনের তারিখ ঘোষণা করা হবে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় 2-1 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই অগাস্ট গণহত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। পাশাপাশি চাংখারপুলে 6 জন হত্যা মামলারও 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলে এদিন। সকালে আসামিদের আনা হয় ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে সোমবার তাদের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। যে কোনো পরিস্থিতিতে সুস্থ প্রজন্ম গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক এক অনুষ্ঠানে রোগ যেন কম হয় সেজন্য জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধিতে যৌথ ঘোষণাপত্র সই করা হয়। মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধিতে যৌথ ঘোষণাপত্র সই হয় রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। মহিলা ও শিশু স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তুলতে হবে। জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশেও বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের কারণে এ পরিস্থিতি আরও সংকটময়। বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা 71% ঘটে অসংক্রামক রোগের কারণে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ সহযোগিতার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্যসেবা বিভাগের বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে দলগুলোর একসাথে আলোচনায় বসা উচিত, এমনটা বলেছে জামায়াত। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে একথা বলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে তার দলের কিছু পর্যবেক্ষণ রয়েছে। বিএনপি ও জামাত 30 বছর একসাথে রাজনীতি করেছে, সংসদেও ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা তো বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে, এই বিচরণ ছিল সাহসে, এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পংক্তিমালা দিয়ে তৈরি। বন্ধুরা আমার, বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়াউর রহমান। বন্ধুরা আমার, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। বন্ধুরা আমার, এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা, মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা, কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের, তাই তাকে হত্যা করা হয়। এরপরে তার সুযোগ্যা সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা, সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদ এরশাদের সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন 9 বছরের এক অসীম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি। মাল্টা, কমলা, আঙ্গুর, আপেল সহ বিদেশি ফলের ছবি দেখেই সান্ত্বনা খুঁজতে হবে নিম্ন ও সীমিত আয়ের মানুষকে। কারণ এসব ফল খেতে চাইলে সরকারকেই দিতে হয় আমদানি মূল্যের সমান শুল্ক। চড়া শুল্কের কারণে নানা হাত ঘুরে খুচরা বাজারে আসা বিদেশি ফল এখন সাধারণের নাগালের বাইরে। রং বেরঙের নানা রসালো ফলের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতা। কেনার ইচ্ছা থাকলেও স্বাদ ও সাধ্যের হিসাব মেলানোর মতো টাকা নেই ক্রেতার পকেটে। রাজধানীর খুচরা বাজারে মানভেদে মাল্টা বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকা। আঙুর জাত ও মানভেদে 300 থেকে 800, আর কমলা 360 থেকে 380 টাকা কেজি। 450, 480 এরকম চলতেছে। এগুলো যখন দাম জিজ্ঞেস করে অনেক বেশি। দাম তো ভাই বেশি, কিছু করার নাই। ক্রেতা বিক্রেতারা বলছেন আমদানি করা ফল, আপেল, নাশপাতির দামও গেল কয়েক বছরের চেয়ে অস্বাভাবিক বেশি। যেটা ছিল 4000, 4500 টাকা, এটা বর্তমানে এখন 8000, 8500, 7500 এরকম দাম। আমদানি খরচ সহ লাভ সহ যে দাম হওয়া উচিত তার চেয়েও তারা দ্বিগুণ দাম রাখে। বিদেশি ফলের চড়া দামের কারণ খুঁজতে গিয়ে দেখা মিলল আমদানিতেই দিতে হচ্ছে চড়া শুল্ক। আমদানিতে 1 কেজি মাল্টার দাম 100 টাকা হলে তার বিপরীতে 118 টাকা 80 পয়সা দিতে হচ্ছে সরকারকে। ফলে বন্দরে খালাসেই দাম হচ্ছে দ্বিগুণ। এর সঙ্গে জাহাজ ভাড়া, ট্রাক ভাড়া সহ সরবরাহ চেইনের মুনাফা তো আছেই। যে ইম্পোর্ট ডিউটি তার সাথে যদি যুক্ত করেন, সেটা অলমোস্ট যা প্রাইস তার থেকেও ডাবলের বেশি। রিজার্ভ যেহেতু উপরের দিকে যাচ্ছে, এটাকে নিত্য প্রয়োজনীয় জিনিস বিবেচনা করে সরকারের উচিত যে এই ট্যারিফটাকে সহনশীল মাত্রায় নামিয়ে আনা। সরকারের শুল্ক ভারে চড়া দামের বিদেশি ফল, তাই দেখেই সান্ত্বনা খুঁজতে হচ্ছে হাসপাতালে থাকা রোগীর স্বজনদেরও। শরীর সুস্থ থাকার জন্য একজন মানুষ তো ফল খাইতেই হয়। এক পথ কিনলেই তো আমি হরান হয়ে গেছি, আর এক পথ কিরম কিভাবে? ওষুধের পাশাপাশি রোগীর পথ্য হিসেবে ফল খাওয়ার প্রচলন আছে দেশে, কিন্তু আমদানি করা এসব ফলের দাম সম্প্রতি এতটাই বেড়েছে যে তা নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। এদিকে সুস্থ থাকার জন্য নিয়মিত ফল খাওয়ার তাগিদ আছে পুষ্টি বিশেষজ্ঞদের। সবসময় আসলে রেগুলার বেসিসে একটু ফল খাওয়া ভালো। বিদেশি ফল যে খেতে হবে নট নেসেসারি, যেটার জন্য আসলে আমরা ফল খাই, ভিটামিন মিনারেলসের জন্য খাই, অ্যান্টিঅক্সিডেন্টের জন্য খাই। তো এই ফলগুলো আসলে যে বিদেশি ফলেই রয়েছে তা কিন্তু না, এগুলো দেশি ফলেও রয়েছে। এ অবস্থায় বিদেশি ফলের দাম কমানোর দাবি ক্রেতা বিক্রেতাদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর দক্ষিণখানে।
সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ আছি দক্ষিণখান এলাকায়। এই এলাকার মানুষের নিত্য সঙ্গী দুর্ভোগ, রাস্তাঘাটের পানি জমে যাওয়া এবং নানা সমস্যায় তারা ভুগছেন। বিশেষ করে এলাকার খালগুলো একেবারেই প্রায় ভরাট হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমে। আমরা এই এলাকার কয়েকজন বাসিন্দার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এলাকার একজন বাসিন্দা, এই এলাকার খালগুলোর কি অবস্থা একটু বলবেন? আসলে এই এলাকার খালগুলা অবস্থা খুবই দুর্বিষহ। খাল তো এখন বলা যাবে না, এখন তো এটা নর্দমা একটা ড্রেনের অবস্থায় চলে আসছে। কিন্তু আমরা ছোটকালে আমরা দেখছি এই খাল দিয়ে নৌকা চলছে। এখন বর্তমানে এমন অবস্থা, দুই পাশ থেকে সবাই এটা দখল করতে করতে এটার অস্তিত্ব বিলীন হয়ে দাঁড়াইছে। এই খালের উপর আমাদের পুরো এই 47, 48, 49, 50 নং ওয়ার্ডের যে সুয়ারেজ ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটা সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল। এই খাল যদি বেদখল না হইতো তাহলে আমাদের এই এলাকায় কোনো জলাবদ্ধতা থাকতো না। আমি আমাদের যেই ঢাকা সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছেন, ওনার ওই প্রশাসক মহোদয়ের কাছে আমি বিনীত অনুরোধ করব, উনি যাতে আমাদের এই খালটা পুনরুদ্ধার করে দখলমুক্ত করে আমাদের খালটাকে প্রাণবন্ত করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু প্রায় একই চিত্র। আমরা যেখানে যাই দেখি যে খাল নদী দখল হয়ে গেছে এবং এই কারণে জলাবদ্ধতা তৈরি হয়। সামান্য বৃষ্টি হলেই মানুষ নাকাল হয় নানান সমস্যায় এবং বন্যা পর্যন্ত হয়। এখানে আরো একজন স্থানীয় বাসিন্দার সাথে আমরা কথা বলবো। এই যে খাল বদ্ধ হয়ে গেছে, মানে সামান্য বৃষ্টি হলেই যে পানি জমে, আপনারা আসলে কোনো সমস্যায় ভোগেন কিনা বা চিত্রটা কি? না, এটা তো নিত্যদিনের সমস্যাই। আপনার অল্প বৃষ্টিতে এই হাঁটু পানি জমে যায় এবং খালে আপনি ক্যামেরা ধরলে দেখতে পারবেন ময়লার কারণে খালটা অনেক ন্যারো হয়ে গেছে। এইটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইটারে পরিষ্কার করে খালটা আবার পুনর্জীবিত করতে পারে। এই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে ঠিক রাজধানীর প্রাণকেন্দ্রে কিন্তু এই এলাকাটি এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা এই গত 16-17 বছর এই সমস্যাগুলোর দিকে নজর দেননি বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনিও তো এলাকার একজন বাসিন্দা। আসলে নদী যদি চলন্ত না থাকে, খাল যদি জীবন্ত না থাকে, তাহলে আসলে কি সমস্যা হয়? আসলে খাল জীবন্ত না থাকলে যেমন অনেক সমস্যা, রাস্তাঘাটে সহজে পানি উঠে যায়, দ্রুত মনে করেন যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। এবং খালটা ঠিক থাকলে হলো কি দ্রুত পানি নিষ্কাশন হয় এবং সহজে মানে পানিটা দ্রুত চলে যায় এবং নদীতে পানিটা যাওয়ার কারণে খালে জলাবদ্ধতা থাকে না এবং সেখানে জনগণের দুর্ভোগ হয় না। কিন্তু এই যে খাল মানে বন্ধ হয়ে যাওয়ার কারণে জনগণের এত জনভোগ সৃষ্টি হয়েছে, যেটা সে মানে বলার বাহুল্য না। বিশেষ করে বর্ষাকালে চলাফেরা করা খুবই কষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দেবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক পাশে যে খালটি এখন একেবারেই ছোট হয়ে গেছে এবং আশপাশে মানুষের ঘর বাড়ি এবং ময়লার স্তূপ পড়ে আছে। এই জিনিসগুলোকে পুনরুদ্ধার করে রাজধানীর এই প্রাণকেন্দ্র এলাকাটি মানুষের বসবাসের জন্য আরও বেশি উপযোগী করে তোলা হবে। তো সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ এই পর্যন্তই। বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন সীমানা নির্ধারণের সিদ্ধান্ত ঘিরে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর। সকালে চান্দুরা ডাকবাংলা এলাকায় সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বিএনপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল করেছে। বিজয়নগরের কোনো অংশ যাতে সরাইল আশুগঞ্জের সঙ্গে যুক্ত না হয় সেই দাবিতে প্রায় 2.5 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কের একাংশ দখল করে রাখে বিক্ষুব্ধরা। এতে চান্দুরা থেকে ইসলামপুর পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন পরিবহন চালক এবং যাত্রীরা। স্থানীয়দের দাবি, আগামী 24শে অগস্ট হতে যাওয়া নির্বাচন কমিশনের শুনানিতে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে, নইলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারে আবারও গোলাগুলি হয়েছে। মঙ্গলবার রাত 9:30টায় নাইক্ষ্যংছড়ির তমব্রু ঘুমধুম সীমান্ত এলাকায় বাজারে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জানিয়েছেন, সীমান্তের অপর প্রান্তে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির 2টি ক্যাম্প রয়েছে। তাদের ধারণা ক্যাম্পগুলোর মাঝামাঝি স্থান নারিকেল বাগিচায় দীর্ঘদিন পর আবারও সংঘর্ষ হয়েছে। বিজিবি জানিয়েছে, আরাকান আর্মির সাথে বিচ্ছিন্নতাবাদী অন্য কোনো সংগঠন আরসা আরএসওর মধ্যে গোলাগুলি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনশুনানি চলাকালে নিজ বাড়িতে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আটক করা হয়েছে হামলাকারীকে। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে।
প্রতি সপ্তাহের মতো নিজ বাড়িতে জনশুনানিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। এ সময় ছদ্মবেশে থাকা এক ব্যক্তি কিছু কাগজ নিয়ে তার দিকে এগিয়ে এসে কথা বলতে থাকে। এক পর্যায়ে রেখা গুপ্তার উপর হামলা চালান ওই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। আটক ব্যক্তি রাজেশ শাকারিয়া গুজরাট প্রদেশের রাজকোটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ নিয়ে তদন্ত করছে পুলিশ। ভারত চীন সম্পর্কের বরফ গলছে। দিল্লি সফরে এসে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও চীন একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত, প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে নয়। এরই মধ্যে দুদেশের সম্পর্ক উন্নয়নের এমন ইঙ্গিত উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্রকে। 2020 সালে লাদাখের গালওয়ান সংঘর্ষের পর দ্বিতীয়বারের মতো বৈঠকে বসলেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবারের বৈঠকে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, তীর্থযাত্রা এবং একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে। একই দিন ওয়াং ই সাক্ষাৎ করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী নয়, চীন ভারতের সম্পর্ক অংশীদারিত্বমূলক হওয়া উচিত। আর ভবিষ্যতে দিল্লি বেইজিং উষ্ণ সম্পর্ক এশিয়ার অন্যান্য দেশেও যার সুফল ছড়িয়ে পড়বে। চলতি সফরকে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উষ্ণতায় ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ দীর্ঘ সময় পর চীনের শীর্ষস্থানীয় কেউ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা এমন খোলাখুলি বললেন। ধারণা করা হচ্ছে শুধু বাণিজ্যই নয়, অন্যান্য ক্ষেত্রেও ভারতের সাথে এখন বন্ধুত্বের সম্পর্ক চান বেইজিংয়ের কর্তা ব্যক্তিরা। অবশ্য গেল বছর থেকেই হিমালয় সীমান্তে টহল ও উত্তেজনা কমানোর বিষয়ে সমঝোতা হয়েছে। এবছর ভারতীয় তীর্থযাত্রীদের জন্য তিব্বতের দরজা খুলেছে চীন। অন্যদিকে ভারতও চীনা পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে। শিগগিরই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 বছর পর এই সফরে মোদী সাংহাই কো-অপারেশন সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শীতল। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনায় ক্ষেপে গিয়ে ভারতীয় আমদানির ওপর সম্প্রতি অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুদেশ চীন ও ভারত মার্কিন বিরোধী জোট গড়তে যাচ্ছে, যা চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটনের কর্তাদের কপালে। এরই মধ্যে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সরাসরি অভিযোগ করেন, রাশিয়া ও চীনের সাথে অতি ঘনিষ্ঠ হয়ে উঠেছে ভারত। কৌশলগত মিত্র হিসেবে দিল্লির কাছে যা আশা করে না ট্রাম্প প্রশাসন। হুঁশিয়ারি দেন, মার্কিন মিত্র হিসেবে থাকতে চাইলে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জেরে কূটনৈতিক টানাপোড়েনে ইসরায়েল অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এদিকে আজও গাজায় ইসরায়েলি হামলায় 7 ত্রাণ প্রত্যাশী সহ 28 ফিলিস্তিনির প্রাণ গেছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপরই তেল আবিবের সঙ্গে টানাপোড়েন শুরু হয় ক্যানবেরার। সোমবার নেতানিয়াহুর ডানপন্থী জোটের এক সদস্যকে দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া। এর জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন নেতানিয়াহু। আলবানিজ ইহুদি সম্প্রদায়ের প্রতি অবহেলা করেছেন বলেও অভিযোগ তার। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের অবশ্য কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় শিশুদের অনাহারে আর নির্বিচারে হত্যা করে শক্তি প্রদর্শন করছে ইসরায়েল। এদিকে গাজায় থেমে নেই মৃত্যুর মিছিল। বুধবারও নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘ বলছে, হামলায় এ পর্যন্ত প্রায় 19,000 শিশু নিহত হয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসির।